নমস্কার, আমার নাম ডক্টর অমিত কুমার ঘোষ, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, কলকাতা, কনসালটেন্ট নিউরোসার্জন। আজকে আমাদের বিষয় এপিলেপসি বা মৃগী রোগ। প্রথম যে প্রশ্নটা আমাদের মনে আসে যে এপিলেপসি যার হয়েছে এটা কি সারে কোনোদিন বা এটা কি কিউরেবল? তো এর উত্তর, এটা কিউরেবল কিছু কেসে, কিছু বাচ্চাদের সমস্যা যদি হয় তাহলে এটা কিউরেবল। বাট মোস্ট অফ দ্য এপিলেপসি, বেশিরভাগ এপিলেপসি কিউরেবল নয়। এটা কন্ট্রোলেবল ডিজিজ, এটাকে কন্ট্রোল করে রাখা যায়। ওষুধপত্র খেয়ে অনেক সময় অপারেশন করে এটাকে কন্ট্রোল করে রাখতে হয়, বাট এটা কিউরেবল ডিজিজ নয়। দ্বিতীয় যে প্রশ্নটা সকলের মনে আসে যে এটা ট্রিটমেন্ট অপশন কি আছে, কি ভাবে এটাকে চিকিৎসা করা যায়। প্রথমত, এটা প্রপার ডায়াগনোসিস হওয়া দরকার যে এপিলেপসিটা প্রাইমারি এপিলেপসি, মানে জেনেটিক বংশগত রোগ, অথবা এটা অন্য কোনো কারণে হচ্ছে। ব্রেনের মধ্যে কোনো টিউমার থাকতে পারে, তার আগে স্ট্রোক হতে পারে, কোনো ট্রমা, হেড ইনজুরি হতে পারে, কোনো ইনফেকশন হতে পারে। এই সেকেন্ডারি কারণের জন্য এপিলেপসিটা হচ্ছে। তো ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, কি কারণে এপিলেপসিটা হচ্ছে। প্রথমে এপিলেপসির ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যেগুলো আছে সেটা হচ্ছে কিটোজেনিক ডায়েট, নাম্বার 1। নাম্বার 2, কিছু মেডিসিন আছে। এপিলেপসির অনেক মেডিসিন আছে, কোন পেশেন্টের জন্য কোন ওষুধটা ওয়েল সুটেড সেটা তাকে দেওয়া হয়। এপিলেপসির টাইপটা কি, কত বয়স, কিরকম তার বডি স্টেটাস, এই এতগুলো জিনিস ডিপেন্ড করে, এতগুলো জিনিসের উপরে যে কোন ওষুধটা তার জন্য প্রপারলি সিলেক্টেড হবে। এবার ওষুধ খেয়ে যদি এপিলেপসি কন্ট্রোলে থাকে তাহলে আর কোনো ট্রিটমেন্ট লাগে না, ওষুধটা চালিয়ে যেতে হয় অনেক ক্ষেত্রে লাইফ লং। কিন্তু কিছু এপিলেপসি আছে, তাকে বলে ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি। অলমোস্ট 30 to 35% এপিলেপসি ড্রাগ রেজিস্ট্যান্ট, সেগুলোর জন্য অপারেশন লাগে। অপারেশনের আগে একটা ইনভেস্টিগেশন করতে হয় যে এপিলেপসির অরিজিনটা কোথায়। ব্রেনটা, যদি এটা ব্রেন হয়, ব্রেনের কোথা থেকে এপিলেপসিটা অরিজিনেট করছে, সেটার জন্য আমাদের এমআরআই করতে লাগে, ভিডিও ইজি করতে লাগে, পেট সিটি স্ক্যান করতে লাগে, এই ধরনের আরো কিছু অ্যাডভান্সড ইনভেস্টিগেশন করতে লাগে। এগুলো করে আমরা দেখে নিই কোথা থেকে এপিলেপসিটা অরিজিনেট করছে। যদি একটা ফোকাস হয়, মানে একটা জায়গা হয়, এবং সেটা কেটে বাদ দিলে যদি পেশেন্টের বিশেষ কোনো অসুবিধা না হয়, ওগুলোকে বলে সাইলেন্ট এরিয়া বা নন ইলোকুয়েন্ট এরিয়া, সেগুলোকে অপারেশন করে বাদ দিয়ে দিলে এপিলেপসিটা কন্ট্রোল হয়ে যায়। কিন্তু এপিলেপসিটা যদি এরকম হয় যে ব্রেনের বিভিন্ন জায়গা থেকে অরিজিনেট করছে, বিভিন্ন জায়গা, তখন সেটা রিসেক্টেবল থাকে না। তখন সেটার জন্য ভেগাল নার্ভ স্টিমুলেশন বলে একটা সার্জারি আছে, মানে একটা পেস মেকারের মতো একটা মেডিসিন, একটা যন্ত্র লাগিয়ে দেওয়া হয় পেশেন্টের ঠিক বুকে, চামড়ার নিচে, এবং এখান থেকে কিছু তার গিয়ে আমাদের শরীরে ভেগাস নার্ভ বলে একটা নার্ভ থাকে, যেটাকে স্টিমুলেট করতে থাকে, এবং এই স্টিমুলেশন দেওয়ার ফলে এপিলেপসিটা কন্ট্রোলে থাকে। একে বলে ভেগাল নার্ভ স্টিমুলেশন। এটা একটা অপারেশন, যে অপারেশন করে একটা পেস মেকারের মতো একটা যন্ত্র এখানে বসিয়ে দেওয়া হয়। এই ট্রিটমেন্ট অপশন গুলো অ্যাভেলেবেল। আরেকটা প্রশ্ন যেটা আমাদের মনে আসে এবং সবাই জিজ্ঞেস করে যে পেশেন্ট কি নর্মাল লাইফ লিড করতে পারে? ইয়েস, অফকোর্স, পেশেন্ট নর্মাল লাইফ লিড করতে পারে। তাদের বিয়েও হতে পারে, বাচ্চাও হতে পারে, সবকিছুই হতে পারে, তারা কাজ সঙ্গে কর্মজীবনে ফিরে যেতে পারে। কিন্তু ওষুধ যদি খেয়ে কন্ট্রোলে থাকে, ওষুধটা চালিয়ে যেতে হবে। যদি তার অপারেশন হয় তাহলে অপারেশনের জন্য যা যা ফলো আপ দরকার সেইগুলো করে যেতে হবে। যদি তার ওই পেস মেকারের মতো যন্ত্রটা, মানে ভেগাল নার্ভ স্টিমুলেটর বসানো থাকে, ওটাকে টাইম টু টাইম প্রোগ্রামিং করতে হবে। তো নর্মাল লাইফ অবশ্যই পসিবল, কিন্তু মেডিকেল ফলো আপ সাথে সাথেও চলতে থাকবে, এবং সার্জিক্যাল ফলো আপ যদি অপারেশন হয় তাহলে সেটা চলতে থাকবে। সো নমস্কার, দিস ইজ অল অ্যাবাউট এপিলেপসি।